কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পড়াশোনা কেমন চলতেছে? নিশ্চয়ই ভালো। পড়াশোনাটা কিন্তু আমাদের করতেই হবে, কারণ যত দুর্যোগই হোক আমাদের বেঁচে থাকার যেটা অবলম্বন, ছাত্রদের যে দায়িত্ব, সেটা হলো পড়াশোনা। সেটা আমাদের অবশ্যই করতে হবে। তো আমরা আমাদের আলোচনায় চলে আসি। আমরা জানি যে উদ্ভিদ তার মূল দ্বারা পানি এবং খনিজ লবণ শোষণ করে। এই খনিজ লবণ শোষণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণের জন্য চারটা মতবাদ আছে। দেখো, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা এবং ব্যাপক প্রবাহ মতবাদ। এই যে চারটা মতবাদ, তার তিনটা, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ এবং ব্যাপক প্রবাহ, কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আজকে আসলে আমাদের আলোচ্য বিষয় হলো ডোনান সাম্যাবস্থা। তো ডোনান সাম্যাবস্থার জন্য আমি এখানে ছবি এঁকেছি, এবং এই যে তোমার এটা একটা কোষ। দেখো, আমি আসলে ডোনান সাম্যাবস্থা সম্পর্কে একটু কথা বলি। সেটা হলো যে বইয়ের মধ্যে যে পরিমাণ ডোনান সাম্যাবস্থা সম্পর্কে লেখা আছে, সেটা আসলে বোঝার জন্য যথেষ্ট না। তো আমরা আজকে ডোনান সাম্যাবস্থাটা আসলেই কি, সেটা একটু দেখার চেষ্টা করি এই প্রেক্ষাপটে। দেখো, এটা একটা কোষ, এবং কোষের যে ঝিল্লি, ঝিল্লিটা হলো বৈষম্যভেদ্য ঝিল্লি বা অর্ধভেদ্য ঝিল্লি। এই কোষের এটা হলো ভেতরটা, এই হলো কোষের বাহিরে। এখানে আমরা ডোনান সাম্যাবস্থাটা কিন্তু একটু ভালো করেই খেয়াল করব। এখানে কিছু ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আসলে কোনো কিছুই ক্রিটিক্যাল না, বুঝতে পারলে সবই সহজ। তো এখানে দেখো, এই যে কোষের ভেতরের অবস্থাটা, এখানে আমি আর লিখেছি। আরটা হলো একটা প্রোটিন। আমরা জানি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। সে অ্যামাইনো অ্যাসিড অ্যামিনোমূলক এবং কার্বক্সিলমূলক দ্বারা গঠিত। অ্যামিনোমূলক এবং কার্বক্সিলমূলক দ্বারা গঠিত যে অ্যামাইনো অ্যাসিড, সেটা কিন্তু পরস্পরের সাথে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। সুতরাং প্রোটিন কিন্তু একটা বৃহৎ অণু। আমাদেরকে ভাবতে হবে, আমি যে আর লিখেছি, আরটা হলো একটা প্রোটিন, এবং এই প্রোটিন কিন্তু এই যে কোষ ঝিল্লি, যেটা বৈষম্যভেদ্য ঝিল্লি বা অর্ধভেদ্য ঝিল্লি, ইংরেজিতে যাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল অর ডিফারেন্সিয়ালি পারমিয়েবল মেমব্রেন, সেটার মধ্য দিয়ে কিন্তু এই আর এর পক্ষে যাওয়া আসা যাওয়া করা সম্ভব না। তাহলে আর একটা বৃহৎ অণু, এবং এই আর কিন্তু বৈষম্যভেদ্য ঝিল্লি ভেদ করে কোষের বাহিরে এবং ভেতরে আসা যাওয়া করতে পারে না। তার পাশে দেখো, আমি পটাশিয়াম লিখেছি। এই যে পটাশিয়াম, সেটা কিন্তু কোষ ঝিল্লি ভেদ করে ভেতরে এবং বাহিরে আসা যাওয়া করতে পারে। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, আমি কেন প্রোটিনকে নিয়েছি, এবং এই যে প্রোটিন আমি এই আরে কিন্তু আমি ঋণাত্মক আয়ন ধরেছি। কেন করলাম সেটা দেখো, কোষের ভেতরে যে পরিবেশ, তার যে পিএইচ, একটা কোষের যে পিএইচ, ধরো অ্যালকালাইন অবস্থাটা, সেটা হতে পারে 7.2, হতে পারে 7.3, হতে পারে 7.4, হতে পারে 7.5। এইরকম পিএইচে এই প্রোটিন কিন্তু ঋণাত্মক অবস্থায় থাকে। প্রোটিনটা কি অবস্থায় থাকে? ঋণাত্মক অবস্থায়। তাহলে এই আরটা, এই জন্য আমি এখানে আর লিখেছি ঋণাত্মক, এবং কয়টা লিখেছি? 8টা আর লিখেছি, অর্থাৎ 8টা প্রোটিন যারা কোষের ভেতরে আছে এবং কোষ ঝিল্লি ভেদ করে আসা যাওয়া করতে পারে না বিধায় এই প্রোটিনকে বা এই আরকে, আমি আর প্রোটিন বলবো না, আমি আর বলবো, এই আরকে আমরা বলবো হলো অব্যাপনযোগ্য অ্যানায়ন বা ফিক্সড অ্যানায়ন। তাহলে আরটা হচ্ছে কি? অব্যাপনযোগ্য অ্যানায়ন বা ফিক্সড অ্যানায়ন। তারপরে দেখো, এই যে আর এর সাথে আছে পটাশিয়াম। পটাশিয়াম আমি কয়টা লিখেছি এখানে? সেটাও কিন্তু 8টা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে কোষের ভেতরের যে
বৈদ্যুতিক ভারসাম্যটা কিন্তু ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ এখানে বৈদ্যুতিক নিরপেক্ষতা কিন্তু বজায় আছে, অর্থাৎ 8টা ঋণাত্মক 8টা ধনাত্মক। তাহলে কোষের ভেতরে কিন্তু বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় আছে। এবার আমরা একটু কোষের বাইরে আসি। এখানে দেখো আমি 4টা পটাশিয়াম লিখেছি, 4টা ক্লোরাইড লিখেছি। তাহলে এখানেও কিন্তু কোষের বাহিরেও কিন্তু বৈদ্যুতিক ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজমান। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে 8টা আর এখানে 8টা পটাশিয়াম, তাহলে এখানে কিন্তু যেমন ভারসাম্য আছে, এখানেও ভারসাম্য আছে, কিন্তু ক্লোরাইড আছে কোথায়? কোষের বাহিরে। কোষের ভেতরে কিন্তু কোনো ক্লোরাইড নাই। আমরা আবারও খেয়াল করি, কোষের বাহিরে 4টা ক্লোরাইড আছে, কিন্তু কোষের ভেতরে কোনো ক্লোরাইড নাই। সেক্ষেত্রে তাইলে আমরা এটা কি বলতে পারি যে কোষের বাহিরে ক্লোরাইডের সংখ্যা 4 আর কোষের ভেতরে ক্লোরাইডের সংখ্যা 0। তাহলে এখানে কিন্তু এই যে একটা আনতি বা গ্রেডিয়েন্ট, অর্থাৎ তার আয়নের পরিমাণগত বিভিন্নতা দেখতে পাচ্ছি। এই ক্লোরাইড আয়নের পরিমাণগত বিভিন্নতা, অর্থাৎ তার বাহিরে ক্লোরাইড আয়ন বেশি, তার ভেতরে কম। তাহলে এইটাকে বলা হয় কেমিক্যাল গ্রেডিয়েন্ট, এটাকে বলা হয় কেমিক্যাল গ্রেডিয়েন্ট। এখন এই কেমিক্যাল গ্রেডিয়েন্টের জন্য একটা ক্লোরাইড ভেতরে যাবে, যেহেতু ব্যাপন হবে। ব্যাপন মানে কি? বেশি থেকে কমের দিকে যাওয়া। তাহলে ক্লোরাইড এখন বেশি, তার বেশি অবস্থা থেকে কম অবস্থার দিকে যাবে। তাহলে দেখো এই যে ক্লোরাইডটা সে ভেতরে চলে গেল। আমি এখানে একটা ক্লোরাইড লিখলাম, আর এই ক্লোরাইডটা আমরা মুছে দেই। তাহলে এখানে কয়টা ক্লোরাইড হয়ে গেল? এখন 3টা, আর ভেতরে একটা ক্লোরাইড ঢুকেছে। এখন খেয়াল করো, এই যে এখানে যে বৈদ্যুতিক নিরপেক্ষ অবস্থাটা ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখানে কিন্তু ঋণাত্মক চার্জটা বেড়ে গেছে, আর বাহিরে ঋণাত্মক চার্জটা কমে গেছে ক্লোরাইডের। এই অবস্থায় কিন্তু কোষ থাকতে পারে না। তখন খুব স্বাভাবিকভাবেই ভেতরে কি ঢুকবে? একটা পটাশিয়াম ঢুকবে, বাহির থেকে ভেতরে একটা পটাশিয়াম ঢুকবে। সেক্ষেত্রে আমি এই পটাশিয়ামটাকে মুছে দেই এবং এইটাকে এখানে লিখি। তাহলে এখন এখানে কয়টা পটাশিয়াম আছে? এখানে 3টা, ক্লোরাইড আছে 3টা। তাহলে বাহিরে বৈদ্যুতিক ভারসাম্যটা চলে আসলো। আবার ভেতরে দেখো, ভেতরেও কিন্তু যে একটা ক্লোরাইড ঢুকে যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়ে গেল, অর্থাৎ যখন শুধু ক্লোরাইড ঢুকেছে তখন কিন্তু ভেতরে ঋণাত্মক অবস্থাটা বেশি হয়ে গেছে। এই ঋণাত্মক অবস্থাটা বেশি হওয়া মানে হলো সেক্ষেত্রে তার ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের সৃষ্টি হয়েছে, অর্থাৎ তার ভেতরে ঋণাত্মক আয়নের পরিমাণ বেশি, বাহিরে হলো কম। তাহলে এই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের জন্যই কিন্তু বাহির থেকে একটা ধনাত্মক আয়ন ভেতরে ঢুকে এবং পটাশিয়ামটা ঢুকলো। এখন কি অবস্থা দাঁড়ালো? এখন কিন্তু এখানে পটাশিয়াম হয়ে গেল তোমার 9টা, অর্থাৎ ধনাত্মক আয়ন যতটা ঠিক ঋণাত্মক আয়নও ততটা। তাহলে বৈদ্যুতিক ভারসাম্যপূর্ণ অবস্থাটা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে এই যে ভেতরে এই অবস্থার প্রেক্ষিতে এখানে কি ঢুকে গেল? এখানে কিন্তু এটাকে আমরা বলতে পারি খনিজ লবণ, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এটাই হলো ডোনান সাম্যাবস্থা। এই অবস্থার প্রেক্ষাপটে এই কোষ কি করে নিল? একটা লবণ শোষণ করে নিল। তোমরা এখানে খেয়াল করো, যে কথাটা আমি প্রথমে বলি নাই সে কথাটা এখন বলে দিচ্ছি। দেখো এই যে তোমার লবণটা শোষিত হইল, অর্থাৎ পটাশিয়াম বাহির থেকে ভেতরে ঢুকলো, আবার ক্লোরাইড বাহির থেকে ভেতরে ঢুকলো। তার মানে পটাশিয়ামের ব্যাপন হইতে পারে, ক্লোরাইডের ব্যাপন হইতে পারে, কিন্তু আর এর কি অবস্থানে পরিবর্তন হয়েছে? না, আর কিন্তু ফিক্সড অ্যানায়ন। কেন সে ফিক্সড? অর্থাৎ কোষের ভেতরে নির্দিষ্ট পিএইচে প্রোটিন বা আর কি থাকে সেটা তোমার স্থির থাকে, অর্থাৎ সে ঋণাত্মক
অ্যানায়ন প্রদর্শন করে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। কিছু উপাদান আছে তারা এইরকম বৈশিষ্ট্য প্রদর্শন করে। তো এই যে ডোনান সাম্যাবস্থা, এটাকে যদি আমি এভাবে লিখি, এখানে দেখো এই যে প্রথমে এখানে কয়টা পটাশিয়াম ছিল, 4টা। তারপর কয়টা ক্লোরাইড ছিল, 4টা। তারপরে এই পাশে কয়টা আর 8টা, আর এই পাশে 8টা পটাশিয়াম। এখানে আমি লিখে দিয়েছি, দেখো আর হলো স্থির অ্যানায়ন। তারপরে দেখো এরপরে যখন একটা ক্লোরাইড ভেতরে ঢুকে গেল, পটাশিয়াম ঢুকে গেল, তখন এখানে হয়ে গেল 3K প্লাস 3 ক্লোরাইড ঋণাত্মক আয়ন। তারপরে দেখো 8টা আর কিন্তু ঠিক মতোই আছে, আর এর সংখ্যা বাড়েও নাই কমেও নাই, সে কিন্তু অব্যাপনযোগ্য অ্যানায়ন বা তাকে ফিক্সড অ্যানায়ন বলি আমরা। কিন্তু এই যে পটাশিয়াম কয়টা হয়ে গেল, পটাশিয়াম হয়ে গেল 9K প্লাস, অর্থাৎ এখানে 8টা আছে, এটা সহ হয়ে গেল 9টা, আর আরেকটা আছে ক্লোরাইড 1Cl ঋণাত্মক। তাহলে এই যে ডোনান সাম্যাবস্থা, অর্থাৎ কোষের ভেতরে বৈদ্যুতিক নিরপেক্ষ, কোষের বাহিরেও বৈদ্যুতিক নিরপেক্ষ অবস্থা, এবং এই অবস্থাটা বজায় রাখার জন্য কোষ একটা লবণ শোষণ করে নিল, সেই লবণটা হলো পটাশিয়াম ক্লোরাইড। এটাই হলো ডোনান সাম্যাবস্থা। তাইলে এই যে লবণটা কোষ শোষণ করে নিল, এখানে কিন্তু কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় নাই, অর্থাৎ এখানে এটিপি এবং NADPH2 প্রয়োজন হয় নাই। এই জন্য ডোনান সাম্যাবস্থার মতবাদটা হলো নিষ্ক্রিয় পরিশোষণ, যেখানে এটিপি লাগে না এবং NADPH2 লাগে না। তো আমরা এই লবণ পরিশোষণকে তাহলে নিষ্ক্রিয় অবস্থাটায় আমরা কয়টা মতবাদ পড়েছি, 4টা মতবাদ। ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা মতবাদ এবং ব্যাপক প্রবাহ মতবাদ। আমাদের 4টা আলোচনাই হয়ে গেছে। তবু আজকে আমি তোমাদেরকে একটু পেছনের জিনিসগুলি আবার একটু ঝালাই করি। তো দেখো এই যে ব্যাপন মতবাদ, ব্যাপন মতবাদটা কি? ব্যাপন মতবাদ নিষ্ক্রিয় পদ্ধতিতে দেখো এই যে এটা এই জায়গা হলো মাটিস্থ পানি বা মাটিস্থ দ্রবণ, এই হলো উদ্ভিদের মূলের কোষ। তো যদি মাটিস্থ দ্রবণের ঘনত্ব বেশি হয় আর উদ্ভিদের মূলের কোষের ঘনত্ব কম হয়, সেক্ষেত্রে এদিক থেকে কিন্তু লবণগুলি পরিশোষিত হবে, অর্থাৎ এই মাটিস্থ পানি থেকে খনিজ লবণ উদ্ভিদ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অনুকূলে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্বের আনতির অনুকূলেই কিন্তু উদ্ভিদ সেটা শোষণ করে নিবে। আমি আবারও বলছি, দেখো মাটিস্থ পানিতে ঘনত্বটা বেশি আর উদ্ভিদের মূলের কোষে ঘনত্বটা কম, সেক্ষেত্রে মাটিস্থ পানি থেকে খনিজ লবণ কিন্তু উদ্ভিদের মূল খুব সহজেই শোষণ করতে পারবে, এবং এই ক্ষেত্রে কিন্তু এটিপি এবং NADPH2 এর কোনো প্রয়োজন নেই। উদ্ভিদ নিষ্ক্রিয় পদ্ধতিতেই ব্যাপন প্রক্রিয়ায় এক্ষেত্রে তার খনিজ লবণ শোষণ করছে, এটা হলো ব্যাপন মতবাদ। তারপরে আমরা আয়ন বিনিময় মতবাদ আলোচনা করেছিলাম। আয়ন বিনিময় মতবাদটা হলো তোমার এই যে যদি উদ্ভিদের মূলের কোষ থেকে কোনো ধনাত্মক আয়ন যদি মাটিস্থ পানিতে আসে, তাইলে তার বিনিময়ে কিন্তু আরেকটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন উদ্ভিদের মূল শোষণ করে নিবে। আবার যদি ঋণাত্মক অ্যানায়ন আসে, তাহলে তার বিনিময়ে ঋণাত্মক অ্যানায়ন শোষণ করে নিবে। আমরা কার্বন ডাইঅক্সাইড মতবাদ এবং কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ আলোচনা করেছি, তোমরা আমার আগের ভিডিওগুলিতে সেগুলি পাবে। আশা করি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড মতবাদ এবং কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ ভালো করে আয়ত্ত করবে এবং এই আয়ন বিনিময় মতবাদটা ভালো করে বুঝবে। তারপরে তো দেখো এই যে ডোনান সাম্যাবস্থা কিন্তু আমরা এই যে এখানে আলোচনা করেছি, তোমাদের বইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে আছে, কিন্তু তোমরা এটা যদি ভালো করে বুঝতে পারো, বারবার দেখে বুঝে নিও, সেই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। একটা কথা হলো এখানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট কাজ করেছে, অর্থাৎ ক্লোরাইড যখন ভেতরে প্রবেশ করলো তখন হলো কেমিক্যাল গ্রেডিয়েন্ট, আর যখন পটাশিয়াম ঢুকলো তখন সেটা কেন ঢুকেছে, সেটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের জন্য, অর্থাৎ ভেতরে যখন ঋণাত্মক চার্জ বেড়ে গেল সেটাকে প্রশমিত করার জন্য বাহির থেকে একটা ধনাত্মক আয়ন ভিতরে ঢুকেছে। এখানে এটাকে বলা হয়
ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। একটা হলো কেমিক্যাল গ্রেডিয়েন্ট আর একটা হলো ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। আর ব্যাপনের ক্ষেত্রে আমি যে গ্রেডিয়েন্টের কথাটা বলছি সেটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এগুলি আমাদেরকে মাথায় রেখেই কিন্তু পড়তে হবে। তো ডোনান্ট সাম্যাবস্থাটা শেষ, তারপরে ব্যাপক প্রবাহ যেটা বলেছি, যেটাকে ইংরেজিতে বলা হয় মাস ফ্লো, সেটা হলো প্রস্বেদনের সাথে রিলেটেড। উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ পাতা, এই পাতার সাহায্যে তার যে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। তাহলে প্রস্বেদনের জন্য সে মূল দ্বারা যখন পানি শোষণ করে তার সাথে কিছু খনিজ লবণও শোষিত হয়, এটাই হলো ব্যাপক প্রবাহ। এবং এই শোষণের ক্ষেত্রেও তার কোনো এটিপি এবং NADPH2 প্রয়োজন হয় না, সুতরাং এটাও একটা নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে নিষ্ক্রিয় পরিশোষণের 4টা মতবাদ আমাদের শেষ: ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান্ট সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। আশা করি আমরা নেক্সট ক্লাসে সক্রিয় পরিশোষণ নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।